আজকের গল্পটি শেষ পর্যন্ত শুনবেন। আমি সুমি। আমি যখন প্রথমবার সন্তানের মা হলাম, তখন সন্তান জন্ম দেওয়ার আনন্দ আমার মধ্যে ছিল না। কেউ সেই সন্তানের মুখও দেখতে চায়নি। আর সবচেয়ে বড় কথা, ওই সন্তানের বাবা আমার স্বামী নয়, সে ছিল অন্য একজন, আমাদের আত্মীয়র মধ্যে। কিন্তু তার সম্পর্কে জানলে আপনাদের মাথায় আকাশ ভেঙে পড়বে। সমাজ সম্পর্কে বিরূপ মনোভাব গড়ে উঠবে। গোপালনগর গ্রামে আমরা বাস করতাম। বাবা তার ভাইদের মধ্যে সবচেয়ে বড় ছিল, কিন্তু তার একটা ইচ্ছার জন্য আমার মা মরতে মরতে বেঁচে গেছে। সেটা হলো পুত্র সন্তানের আকাঙ্ক্ষা। প্রথমেই আমার দিদি হলো। এর 2 বছর যেতে না যেতে আমি হলাম, এবং এর ঠিক 3 বছর পর আমার আরও একটি বোন হলো। পরপর 3 মেয়ে হওয়ার জন্য আমার বাবা আমার মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। তখন আমাদের বয়স খুব কম, আমরা অতটা বুঝতাম না। মা আমাদেরকে নিয়ে তার বাপের বাড়িতে গিয়ে উঠেছিল। আমার দাদুর আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না, তাই আমার মা ধূপকাঠি তৈরির কাজে লেগে গেল। আমরা আমাদের মামার বাড়িতে মানুষ হতে লাগলাম। আমার মায়েরা ছিল 2 বোন আর 1 ভাই। আমার মামা সবচেয়ে ছোট। দাদু তাঁতকলে কাজ করত। অভাবের সংসারে কোনো মতে দিন কাটত। বেশ কিছু বছর পর একদিন আমার মাসি ও মেসো আমার দাদুর বাড়িতে ঘুরতে এলো। আমার মায়ের অবস্থা দেখে তাদের খুব কষ্ট হলো। মাসি আমার মাকে বলল, এই দুর্মূল্যের বাজারে তোদের চলবে কি করে? তুই তোর মেজো মেয়েকে আমাকে দিয়ে দে, আমি পড়ালেখা, বিয়ে সমস্ত দায়িত্ব নিয়ে নেব। আমাকে যখন আমার মাসি নিতে চাইল, তখন আমার মা দিতে রাজি হলো না। দাদু মাকে বুঝিয়ে বলল, তোর বোনের তো কোনো সন্তান নেই, ভালো থাকবে, তুই দিয়ে দে। আর অপরকে তো দিচ্ছিস না, তোর নিজের বোনকে দিচ্ছিস। দাদুর কথা শুনে মা রাজি হয়ে গেল। তখন আমি সবে মাত্র মাধ্যমিক দিয়েছি। মাসি বলল, চল শহরে আমার কাছে, ভালো স্কুলে পড়াবো, ভালো থাকবি। আমি বললাম, আমি যেতে রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি যতদূর পড়াশোনা করতে চাই আমাকে পড়াতে হবে। আমার মেসো বলল, আমাদের তো সন্তান নেই, তাই তুই আমাদের সন্তানের মতনই থাকবি, তুই যা চাইবি তাই হবে। আমি অজানা আশঙ্কায় শিহরিত হলাম, কিন্তু স্বপ্ন পূরণের এমন পথ ছাড়তে চাইনি। নিজেকে জীবনে প্রতিষ্ঠিত করতে হবে, মায়ের দুঃখ ঘোচাতে হবে। তাই পাড়ি দিলাম শহরের উদ্দেশ্যে। বিদায় নেওয়ার সময় মা খুব কাঁদছিল। আমার মাসিকে বলল, আমার মেয়েকে দেখিস বোন, তোর হাতে তুলে দিলাম। আমার মাসি বলল, তুই চিন্তা করিস না দিদি, তোর মেয়ে সে আমারও মেয়ে। জীবনের প্রথম ট্রেনে চেপে খুব আনন্দ হচ্ছিল। একে একে সব গ্রামগুলো সরে সরে যাচ্ছিল। সেই সঙ্গে বিচ্ছিন্ন হচ্ছিলাম আমি আমার গ্রাম থেকে, আমার মা, দাদু, দিদি, বোনেদের থেকে। খুব দুঃখ হচ্ছিল, কিন্তু আমার স্বপ্ন পূরণ হবে এই আশাতে বুক বাঁধছিলাম। আমার মাসি কলকাতা কর্পোরেশনে চাকরি করে, মেসো ব্যবসা করে। যাদবপুরের মতো শহরে দোতলা বাড়ি, বেশ ধনী লোকও বটে। কিন্তু তাদের একটা আক্ষেপ, তাদের কোনো সন্তান নেই। তাই আমাকে পেয়ে তারা খুব খুশি হলো। আমাকে একটি গার্লস স্কুলে ভর্তি করা হলো। ভূগোল আমার খুব প্রিয় বিষয়। ভবিষ্যতে এটাতে মাস্টার্স করব, শিক্ষিকা হতে চাই। শহরে এসেই আমার নতুন জীবন শুরু হলো। স্কুলে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে কোচিংয়ে দেওয়া হলো, যা আমি গ্রামে একদম পাইনি। যাই হোক, আমার পড়াশোনা শুরু হলো। উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট হলো, সঙ্গে ভূগোলের 99 নম্বর পেলাম। তাই একটি ভালো কলেজে অনার্সও পেয়ে গেলাম। বেশ কিছুদিন হলো আমার মেসোর ব্যবসা খুব ডাউন চলছিল, তাই ঘরে একা একা বসে থাকতো আর সিগারেট টানতো। মাসি রোজ 10টায় তার চাকরিতে চলে যেত। তার আগে রান্না করে আমাদের খাইয়ে দিত। আমি কলেজে চলে যেতাম, মেসো ঘরে তার কাজ করত। আজকে প্রচুর বৃষ্টি হচ্ছিল, আমি কলেজে যাইনি। মাসি কাজে চলে গেল। আমি গল্পের বই খুলে পড়ছিলাম। হঠাৎ ডাক এলো, সুমি এদিকে আয় তো। আমি দৌড়ে গিয়ে বললাম, কিছু বলছে মেসো? একটা সর্ষের তেলের বোতল আমার দিকে এগিয়ে দিয়ে বলল, একটু তেল মালিশ করে দে তো মা। আমি বোতল থেকে তেল নিয়ে মেসোর গায়ে মাখিয়ে দিচ্ছিলাম। হঠাৎ মেসো বলল, পা দুটো ভালো করে দে মা। যখন তেল মাখাচ্ছিলাম দেখলাম মেসো আমার বুকের দিকে তাকিয়ে আছে। আমি লজ্জা পেয়ে ওড়না দিয়ে ঢাকা দিয়ে আবার তেল মাখতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে মেসো স্নান সেরে দুপুরের খাবার দিতে বলল। আমি খাবার নিয়ে এলাম।
দুজনে খাবার পর মেশো তার ঘরে শুতে চলে গেল। আমি পড়ার ঘরে বসে পড়ছিলাম। হঠাৎ দেখি দরজার সামনে মেশো দাঁড়িয়ে আছে। কিছু বলবে মেশো? মেশো বলল, না, তোর কলেজ কেমন হয়েছে? আমি বললাম, ভালো, স্যারেরা খুব ভালো। আচ্ছা, ভালো করে পড়াশোনা করিস। পরের দিন মাসি বেরিয়ে যাওয়ার পর আমি স্নান করতে ঢুকলাম বাথরুমে। দেখি বাথরুমের সামনে মেশো দাঁড়িয়ে। আমি বললাম, স্নান করবে মেশো? বলল, হ্যাঁ। আমি বললাম, আমি আগে করে নিই। আচ্ছা ঠিক আছে। আমি স্নান করছি, দেখলাম মেশো যায়নি, বাথরুমে জানালার সামনে দাঁড়িয়ে রয়েছে। বেশ কিছুদিন ধরে দেখছি মেশো আমাকে ফলো করছে। আমাদের কলেজে ভূগোল বিভাগে এক ছাত্র ছিল, তার নাম নীল। বেশ সুন্দর দেখতে, ওকে আমার খুব ভালো লাগতো। আমি নিজেও লক্ষ্য করেছি ও মাঝে মাঝে আমাকে লুকিয়ে দেখে। রবিবারের দিন মাসিক কাজ শেষ করে খাওয়া দাওয়া করে আমার ঘরে এসে মাসি বলল, কেমন পড়াশোনা হচ্ছে? হ্যাঁ, ভালো, আমি উত্তর দিলাম। কোনো অসুবিধা নেই তো? আমি ভাবলাম মাসিকে মেশোর আচরণ সম্পর্কে বলি। তারপর ভাবলাম, না, মাসি কী মনে করবে, তাই চুপ করে গেলাম। কথায় কথায় মাসিকে বললাম, মাসি, তোমরা বাচ্চা নাওনি কেন? মাসি আমার মুখের দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, সে এক বিরাট ইতিহাস। কেন, কি হয়েছিল? আমি প্রশ্ন করেছিলাম। মাসি উত্তরে বলল, বিয়ের প্রথম বছরে আমার গর্ভে সন্তান এসেছিল, কিন্তু একদিন বাথরুমে স্নান করতে গিয়ে হঠাৎ পড়ে যায়। তারপর শুরু হয় ব্লিডিং। সে কি ভীষণ যন্ত্রণা। তখন আমার বেবির বয়স 5 মাস হবে। সঙ্গে সঙ্গে আমাকে ডাক্তারখানায় নিয়ে যায় তোমার মেশো। কিন্তু হায়, আমার সন্তানকে বাঁচানো যায়নি। তারপর ডাক্তার যা বলল আমি আকাশ থেকে পড়লাম। আমি কোনোদিন মা হতে পারবো না। সেখান থেকে এই যন্ত্রণা নিয়ে বেড়াচ্ছি। কিন্তু তুমি আসাতে আমাদের দুঃখ গেছে। কিন্তু তোকেও তো বিয়ে দিতে হবে, সেই একা থাকতে হবে আমাদের। এইভাবে বলতে বলতে কাঁদতে লাগলো মাসি। আমি সান্ত্বনা দিয়ে বললাম, আমি পড়াশোনা করব, তোমাদের ছেড়ে এত সহজে যাচ্ছি না। একদিন আমার মেশো টলতে টলতে বাড়িতে ঢুকলো। তখন দুপুরবেলা, দেখি গায়ে মদের গন্ধ, ভালো করে হাঁটতে পারছে না। আমি ধরে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিলাম। পরের দিন নেশা কেটে গেলে মাসির কাছে খুব মুখ শুনেছিল। মেশো যেন কেমন বদলে যেতে লাগলো। মাসির চোখে ধরা না পড়লেও আমি বেশ বুঝতে পারছিলাম। একদিন আমি শুয়ে আছি, হঠাৎ আমার ঘরে ঢুকলো মেশো। আমি ভাবলাম কোনো জিনিস নিতে এসেছে, কিন্তু দেখলাম ভালো করে আমাকে দেখছে। আমি চাদরটা গায়ে দিয়ে নিলাম। তখন মেশো ঘর থেকে বেরিয়ে গেল। আর একটা কথা আপনাদের বলা হয়নি, যা আমি কোনো দিন ভাবতে পারিনি, কারণ আমার ক্যারিয়ারে সমস্যা আসতে পারে, তাই তা গুরুত্ব দিইনি। আমাদের কলেজের ভূগোল বিভাগের এক ছাত্র নীল, যার কথা আপনাদের আগেই বলেছি, সে আমাকে প্রপোজ করেছে, কিন্তু আমি এখনও কোনো উত্তর দিইনি। আমার কি করা উচিত তা নিয়েও বেশ চিন্তায় ছিলাম। নীলকে না বলাও আমার পক্ষে কঠিন ছিল। সব মিলিয়ে আমার মধ্যে ভয় ও আনন্দ দুটোই কাজ করছিল। নীল আমাকে দেখা করতে বলেছে, কিন্তু আমি কোনো উত্তর দিইনি। পরের দিন কলেজে যেতে নীল বলল, কি হলো? আমি একটা প্রশ্নের উত্তর চেয়েছিলাম, কবে পাবো? সবুরে মেওয়া ফলে, হেয়ালি না করে বলো কি বলতে চাও। সময় হলে সব বলবো। কবে সময় হবে? দেখা যাক। এই বলে নিজের কথার উত্তর না দিয়ে এড়িয়ে গেলাম। কিন্তু আমার মন নীলের প্রতি ছিল, তাই আমি ওকে অপেক্ষা করতে বলেছিলাম। সেদিন আমি কলেজে যাইনি। শরীরটা ঠিক ছিল না, তাই দুপুরে মেশোকে খেতে দিয়ে আমি খেয়ে নিলাম। তারপর বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। হঠাৎ দেখি আমার মুখ যেন সেলরূপ দিয়ে লাগানো, হাত দুটো বাঁধা মনে হলো। আমার শরীরের উপর যেন কেউ বসে আছে। প্রচণ্ড কষ্ট হচ্ছিল। শরীরটা খারাপ ছিল, তাই মনে হয় আলসে চেপেছে নিশ্চয়ই। তাই জোর করে ছাড়াতে চাইলাম, কিন্তু পারলাম না। শরীরে জোর নেই। আর চোখ খুলতে যা দেখলাম, আমার সারা শরীর কাঁপতে লাগলো। প্রাণপণে উঠে চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই উঠতে পারলাম না। দেখলাম আমার মেশো আমার বুকের উপর চেপে বসে আছে। তারপর আমি চিৎকার করতে লাগলাম, কিন্তু গলার স্বর কিছুতেই বেরোলো না। প্রাণপণের চেষ্টা চালিয়ে গেলাম, কিন্তু কিছুই করতে পারলাম না।
আমার সব শেষ হয়ে গেল। আমি কাঁদতে আরম্ভ করলাম। মেসো এমন কাজ করতে পারে তা আমি স্বপ্নে ভাবিনি। দু চোখ দিয়ে কেবল অশ্রু ঝরতে লাগলো। কেন কেন এমনটা করলে মেসো? আমি তোমার মেয়ের মতো, আমার বাঁচার অবলম্বনটা শেষ করে দিলে। কিন্তু মুখ থেকে কান্নাকাটি করা ছাড়া আমার আর কিছু ছিল না। মেসো আমাকে শাসিয়ে বলল, যদি এ বিষয়ে মুখ খুলিস তাহলে পড়াশোনা তো শেষ হবে। তার সঙ্গে আমাকে প্রাণে মারার হুমকি দিল। দিশেহারা সহায় সম্বলহীন একটা মেয়ের জীবনে এমন ঘটনা ঘটল। তার জীবনে অভিশাপ নেমে এলো। সমস্ত বিষয়ে আমি চুপ ছিলাম। কলেজে যাওয়া বন্ধ করেছি। মাসি ব্যাপারটা লক্ষ্য করল। বলল, সামনে পরীক্ষা আর এত কলেজ বন্ধ করছিস কেন? আমি বললাম, বাড়িতে ভালো করে পড়ব, তাই কলেজ যাচ্ছি না। মাসি বলল, ঠিক আছে, ভালো রেজাল্ট করতে হবে কিন্তু। আমি দিন দিন শেষ হয়ে যেতে লাগলাম। ঠিক মতো পড়াশোনা করতে পারছিলাম না। ভাবলাম মায়ের কাছে চলে যায়, কিন্তু আবার ভাবলাম মাকে আর কষ্ট দেব না। এমনি করে বেশ কয়েক মাস কেটে গেল। আমি ভাবিনি আমার জীবনে এমন দিন আসবে। একদিন দেখি শরীরটা কেমন বমি বমি করছে। বমি করে এসে আয়নার সামনে দেখলাম নিজেকে। তারপর আমার প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম হলো। আমার পেটে বাচ্চা আসেনি তো? হে ভগবান, এবার আমার বেঁচে থাকা সব আশা শেষ হয়ে যাবে। বিছানায় পড়ে পড়ে কাঁদছিলাম। হঠাৎ মাসি ব্যাপারটা লক্ষ্য করল। আমাকে বলল, কি হয়েছে? আমি জবাব না দিয়ে কাঁদতে লাগলাম। মাসি আমাকে ভালো করে পরীক্ষা করে দেখে বলল, কি সর্বনাশ, এ কি কাজ করছিস তুই? কোথা থেকে মুখ পুড়িয়ে এসেছিস? কি করে এমনটা? কে এমন করেছে? আমি কাঁদতে থাকলাম। মাসি ব্যস্ত হয়ে বলল, কতদিন হলো? চল, এই বলে আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার নিশ্চিত করল আমার পেটে 4 মাসের বাচ্চা। কি হবে এখন ডাক্তারবাবু? কিছু করা যাবে না। ডাক্তার বললেন, এই সময় আর কিচ্ছু করা যাবে না, একমাত্র সঠিক সময়ে ডেলিভারি। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। কি করি? দিন দিন আমার গর্ভে সন্তান বাড়তে লাগলো। অজানা আশঙ্কায় আমি দিশেহারা হয়ে পড়লাম। কি করব ভেবে পাচ্ছি না। মৃত্যু? হ্যাঁ, মৃত্যু আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে। আমি ঠিক করলাম এই জীবন আর রাখবো না। যখন আমি প্রস্তুতি নিচ্ছি নিজেকে শেষ করব, তখন আমার মাসি এসে বলল, খবরদার, এমন মনোভাব কখনো আনবি না। কিন্তু মাসি, এছাড়া আর আমার কিছু করার নেই। সমাজে মুখ দেখাবো কি করে? আমার সন্তানের পরিচয় কি হবে? দীর্ঘদিন কলেজে যায়নি, পরীক্ষা ও আমার দেওয়া হলো না। হঠাৎ একদিন দেখি নীল এসে উপস্থিত আমার মাসির বাড়িতে। মাসি তাকে নিয়ে বসালো ওয়েটিং রুমে। সুমি আছে মাসিমা? মাসি আমার ঘরে এসে বলল, কেউ তোর সঙ্গে দেখা করতে চায়। আমি বললাম, ওকে আমি চিনি না, ওকে এখনই বিদায় করো। মাসি বলল, এই সময়ে এমন ভুল হয়ে থাকে, আর যা হয়েছে তার জন্য দায়ী এই ছেলেটা। একমাত্র ও তোকে বাঁচাতে পারে। আমার কাছে নিয়ে এলো মাসি। আমি শুয়েছিলাম। নীল বলল, কি ব্যাপার, পরীক্ষা দিলে না? অনেক চেষ্টা করেছি তোমার সঙ্গে যোগাযোগ করার, কিন্তু পারিনি। কি হয়েছে তোমার? আমাকে বলনি কেন? আমি কোনো জবাব দিলাম না। আবারও নীল বলল, কি হয়েছে বলো? আমি বললাম, তুমি এখান থেকে চলে যাও নীল, আমার অভিশপ্ত জীবন থেকে তুমি দূরে সরে যাও। এবার নীল জেদ করে বলল, দূরে যাব বলে তোমার জীবনে আসি? তবে হ্যাঁ, তুমি একবার বলো যে তুমি আমাকে ভালোবাসো না, তাহলে আমি চলে যাব, আর কোনো দিন আসবো না তোমার কাছে। এ জীবনে আর আমি তোমার হতে পারলাম না নীল। কিন্তু কেন? আমার কি অপরাধ বলো? তোমার কোনো দোষ নেই, দোষ আমার ভাগ্যের। কি আবোল তাবোল বলে যাচ্ছ? আমি কথা দিচ্ছি, তোমার যা হয়ে থাকে আমি সারা জীবন তোমার পাশে থাকব। সত্যি ঘটনা জানলে তুমি আমাকে ঘৃণা করবে নীল। না না, আমি আমার সুমিকে ঘৃণা করতে পারি না। আমি মা হতে চলেছি নীল। অসম্ভব, এ কোনোদিনও হতে পারে না। এটা কি করে সম্ভব? হ্যাঁ, এটাই সত্যি। আর এই সন্তানের বাবাও তুমি না। তাহলে কে? আমি তোমাকে বলতে পারবো না। তুমি চলে যাও নীল, চলে যাও। যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমাকে সত্যি কথাটা বলো সুমি। সত্যটা তোমাকে বলতে পারবো না, তাই তুমি আর কোনো দিন আমাদের বাড়িতে আসবে না। নীল বলল, সত্যটা আমার জানা খুব দরকার, জেনে তবেই আমি এখান থেকে যাব। মাসি দরজায় দাঁড়িয়ে আমাদের সব কথা শুনছিল। আমাকে বলল, তবে সত্যি করে বল, এই সন্তানের বাবাকে? আমি তার কাছে এক্ষুনি যাব।
আমি বললাম, সে আর কেউ নয়, আমার মেশো। মাসি অগ্নিমূর্তি হয়ে সপাটে আমার গালে চড় মেরে দিল। তুই কি বলছিস, একবার ভেবে দেখেছিস? আমি বললাম, হ্যাঁ, আমার সব শেষ করে দিয়েছে আমার মেশো। নিজের মেশোর সম্পর্কে এত ঘৃণ্য অপবাদ দিতে তোর মুখে একটু আটকালো না? আরে আগে তো ওর সম্পর্কে ভালো করে জেনে তারপর বলতিস। আমার মাসি বলল, যখন ডাক্তার বলেছিল আমি কোনোদিন মা হতে পারবো না, তখন তোর মেশো নিজেকে অপারেশন করে নিয়েছে যাতে ও কোনোদিন বাবা হতে না পারে। কার কাছে মুখ পুড়িয়েছিস আর আমার মানুষটার নামে বদনাম করছিস? তোর অন্নদাতা, নতুন জীবনদাতা, তার বিরুদ্ধে এমন কথা বলতে পারলি তুই? আমার মাথা বন বন করে ঘুরতে থাকলো। মাসির কথা শুনে তাহলে সেদিন না না, এই মিথ্যে হতে পারে না। আমি অঝরে কাঁদতে লাগলাম। নীল বলল, আমি জানি না ওই সন্তানের বাবাকে, কিন্তু আমি তার বাবা হতে চাই। আমি বললাম, না নীল, অন্যের দোষ তুমি কেন নেবে? আমি যখন অপরাধী, তাহলে আমাকে এই অপরাধ নিয়ে থাকতে দাও। আমি চলে যাব যেদিকে মন চায়, তুমি আমার জীবন থেকে দূরে চলে যাও। কিন্তু নীল কিছুতেই আমাকে ছাড়ল না। রোজই আমাকে দেখতে আসতো, আমার শরীরের যত্ন নিত, ডাক্তারের পরামর্শ নিত। আমি নীলের ভালোবাসার কাছে হেরে গিয়েছিলাম। আমার সব জানা সত্ত্বেও যখন ও আমাকে আপন করতে চায়, তাহলে আমি ওকে কেন কষ্ট দেব? না, এমনি করে যখন আমার সন্তান হওয়ার সময় এলো, নীল সন্তানের বাবার পরিচয় দিয়ে আমার স্বামীর পরিচয় দিয়ে নার্সিংহোমে ভর্তি করালো আমাকে। ভর্তির দুদিনের মধ্যে আমি সন্তান প্রসব করলাম, কিন্তু যা দেখলাম আমার হুঁশ উড়ে গেল। আমি কিছুতেই বুঝে উঠতে পারলাম না এটা কি করে সম্ভব। কোথায় আমার সন্তান? না, কোনো কান্নাকাটিও করছে না। আমি ভাবলাম আমি মৃত সন্তান জন্ম দিয়েছি। ডাক্তারবাবু, আমার ছেলে না মেয়ে হয়েছে? আমার স্বামী কোথায়? নীল, তুমি কই? আমার কাছে এসো। ডাক্তার বলল, এই নাও তোমার সন্তান। আমি চোখ মেলে দেখতেই আশ্চর্য হয়ে গেলাম। 9 মাস ধরে একে আমি গর্ভে ধারণ করেছি। এইটা কি? না না, কোনো ছেলে বা মেয়ে নয়, এটা একটা মাংসপিণ্ড, যাতে প্রাণ নেই। ডাক্তার বলল, এতদিন ধরে তুমি এই টিউমারটাকে গর্ভে ধারণ করেছ। তবে হ্যাঁ, সঠিকভাবে অপারেশন হয়েছে। এখন তুমি সম্পূর্ণ বিপদমুক্ত, স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। আমার মনে হলো যেন আমি একটা দুঃস্বপ্ন দেখছিলাম। ঘুম ভাঙতে সব উধাও। নীল যত্ন করে আমাকে তার জীবনসঙ্গী বানিয়েছিল। আমার পড়াশোনা পুরো করা দুঃস্বপ্ন দেখেছিলাম। ঘুম ভাঙতে সব উধাও। নীল যত্ন করে আমাকে তার জীবনসঙ্গী বানিয়েছিল। আমার পড়াশোনা পুরো করার দায়িত্ব নিয়েছিল সে। অসমাপ্ত জীবনে শেষ অংশটা ভালোভাবে কাটাবো নীলের সঙ্গে, এটাই ছিল আমার ইচ্ছা। আর শিক্ষিকা আমি হবই। তো বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্লিজ। আর পরবর্তী গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।